আসসালামু আলাইকুম, আমি শবনম বুবলি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদে। শুরুতেই থাকছে পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আবারও ইউরোপে আইএসের নতুন হামলার হুমকি নিশ্চিত করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। হামলার হুমকিতে ওয়াশিংটনও। বর্তমান সরকারের আমলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে মন্তব্য বেগম জিয়ার। অপশাসন ও অপরাজনীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সবাইকে আহ্বান। এবং দেশে আসলেই স্বাগত জানানো হবে বেগম জিয়া ও তারেক রহমানকে, বললেন তথ্যমন্ত্রী ইনু। ফিরলেই গ্রেফতার, ইঙ্গিত এরশাদের। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত সংবাদ। আইএস জঙ্গিরা ফ্রান্স ও ইউরোপের কয়েকটি দেশে নতুন করে হামলার পরিকল্পনা করছে, এমন তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। এদিকে প্যারিসের নারকীয় হত্যাযজ্ঞের মূল পরিকল্পনাকারী বেলজিয়ামের নাগরিক বলে নিশ্চিত করেছে ফরাসি গোয়েন্দারা। এ পর্যন্ত 7 হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার সন্ধ্যায় প্যারিসের বাতাক্লো কনসার্ট হলে ভালোই জমে উঠেছিল মার্কিন রক ব্যান্ড ইগলসের কনসার্ট। হঠাৎই গুলির শব্দ, পরে পুলিশের সাথে বন্দুকধারীদের তীব্র গোলাগুলি। নতুন এক ভিডিও চিত্রে পাওয়া গেল বিভীষিকাময় সে রাতের এমনই ভয়ঙ্কর দৃশ্য। নারকীয় হত্যাযজ্ঞে প্রাণ হারালো 129 জন। বর্বর সেই হত্যাকারীদের বেশিরভাগই খোদ ফ্রান্স ও বেলজিয়ামের নাগরিক, এমন তথ্যই দিল ফরাসি গোয়েন্দারা। তারা জানালেন রক্তক্ষয়ী সে হামলার মূল পরিকল্পনাকারী বেলজিয়ামের নাগরিক আবদেল হামিদ আবাউদ। একই সাথে প্রকাশ করা হয়েছে 7 হামলাকারীর পরিচয়। প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন হামলাকারী বেলজিয়ামের জন্ম নেয়া ফ্রান্সের নাগরিক 26 বছর বয়সী সালাহ আবদেস সালাম। বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যম তাকে আটকের খবর দিলেও তা অস্বীকার করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। প্যারিস হামলায় জড়িত সন্দেহভাজন 3 ভাইয়ের একজন সে। সালের এক ভাই বাহিম আবদেস সালাম হামলার দিন বাতাক্লো কনসার্ট হলে পুলিশের গুলিতে নিহত হয়েছে। অপর ভাই মোহাম্মদ আবদেস সালাম বেলজিয়াম থেকে আটকের পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আরেক হামলাকারী ফ্রান্সের নাগরিক ওমর ইসমাইল মুস্তাফিও সেদিন পুলিশের অভিযানের মুখে বাতাক্লো কনসার্ট হলে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে মারা যায়। একই জায়গায় একই কায়দায় মৃত্যু হয় আরেক ফরাসি সেমি আমিমুরের। আর ফুটবল স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয় বেলজিয়ামের বিলাল হাতফি ও সিরিয়ার ইদলিবের আহমেদ আল মোহাম্মদ। গেল মাসে গ্রিসের লেরোস দ্বীপে একজন শরণার্থী হিসেবে রেজিস্টার করেছিল আহমেদ। আর এই পরিকল্পনা তারা সিরিয়ায় বসে করেছিল বলে জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। গ্রীষ্মকাল থেকে আইএসের 5টি হামলার চেষ্টা ব্যর্থ করেছে গোয়েন্দারা। এখন নতুন করে ফ্রান্স ও ইউরোপে হামলার পরিকল্পনা করছে নিজ দেশের নাগরিকদের এমন হত্যাযজ্ঞে জড়িত থাকায় স্তম্ভিত ফরাসিরা। শোক কাটিয়ে হামলার 3 দিন পর হত্যাকারীদের ধরতে চলমান অভিযান আরও তীব্র ও জোরালো করেছে ফ্রান্স, সাথে আছে বেলজিয়ামও। এদিকে সোমবার দুপুরে 1 মিনিটের জন্য স্তব্ধ ছিল ফ্রান্স সহ গোটা ইউরোপ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিটের নীরবতা পালন করেন তারা। ফ্রান্স জুড়ে 3 দিনে রাষ্ট্রীয় শোকের শেষ দিনে হামলাস্থলগুলোর বাইরে জড়ো হয় হাজারো মানুষ। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। অন্যদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে বর্বরোচিত হামলার পর এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনও একই ধরনের হামলার হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস। এক ভিডিও বার্তায় সোমবারে হামলার হুমকি দেয় জঙ্গি সংগঠনটি। প্যারিসে হামলার পর রবিবার রাতে সিরিয়ার রাক্কা এলাকায় আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। 12টি যুদ্ধ বিমান থেকে অন্তত 20টি বোমা নিক্ষেপ করা হয়। এতে আইএসের অস্ত্র মজুদের একটি গুদাম ও একটি প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপরে সোমবার এক ভিডিও বার্তায় হুমকি দিয়েছে আইএস জঙ্গিরা। বলা হচ্ছে, বার্তাটি এসেছে ইরাকি ওয়ালিওয়াত কিরকুক নামে আইএসের একটি উপদলের কাছ থেকে। বার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনেও প্যারিসের মতোই চালানো হবে হামলা। বর্তমান সরকারের আমলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে। দেশে নব্য স্বৈরাচার ক্ষমতা রয়েছে বলে মানবাধিকার ও মৌলিক অধিকার লঙ্ঘিত। সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এক বিবৃতিতে এসব অভিযোগ করা হয়। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 39তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া বিবৃতিতে বলা হয়, মানুষের ভোটের অধিকার হরণকারী সরকার গায়ের জোরে তাদের অপশাসন বজায় রেখেছে। তাই জাতির এই সংকটে মজলুম জননেতা ভাসানীর প্রদর্শিত পথে অপশাসন ও অপরাজনীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ দেয়া না হলে অচিরেই দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। প্রশাসন দিয়ে কারচুপি করে নিজেদের লোকদের জেতাতেই স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করা হচ্ছে। কারচুপি নির্বাচন হলে প্রতিহত করা হবে বলে জানান তিনি। বন্দী নেতাদের মুক্তির দাবিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, দেশে বাক স্বাধীনতা আইনের শাসন নেই। সরকারকে টিকিয়ে রেখেছে পুলিশ। গুম, খুন আর পুলিশ দিয়ে স্থায়ীভাবে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে সরকার। এই জন্য বিএনপি নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালানো হচ্ছে। অবিলম্বে বন্দী নেতাদের মুক্তির দাবি জানান তিনি। বেগম জিয়া লন্ডন থেকে ফিরে আন্দোলনের ডাক দেবেন এবং অল্প সময়ের মধ্যেই সরকারের পতন হবে বলে মন্তব্য করেন হাফিজউদ্দিন আহমদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে দেশে আসতে বাধা দেওয়া হবে না, বরং স্বাগত জানানো হবে বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশি নাগরিক হিসেবে খালেদা জিয়ার দেশে ফেরাই বাঞ্ছনীয়। কোনো অপরাধী দেশে ফিরলে যেমন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, বেগম খালেদা জিয়ার কোনো অপরাধ প্রমাণ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই সময় ইনু অভিযোগ করেন, বিএনপিকে সন্ত্রাস ও জঙ্গিবাদের দলে পরিণত করে বেগম খালেদা জিয়া রাজনৈতিক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সব রাজনৈতিক দলের মধ্যেই জাতীয় ঐক্যর ডাক দিয়ে বিএনপি নেতা মওদুদ আহমদ মূলত জামাত, জঙ্গিবাদ ও মৌলবাদীদের আড়াল করার অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। নির্বাচনের দাবি তুলে বিএনপি পানি ঘোলা করার পাশাপাশি দেশে অসাংবিধানিক সরকার আনার পায়তারা করছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরলেই গ্রেফতার হতে পারে বলে আভাস দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মাহমুদ এরশাদ। কারণ হিসেবে তিনি বলেন, এতিমখানার টাকা আত্মসাতের প্রমাণ আছে বলেই বেগম জিয়া গ্রেফতার হতে পারেন। সোমবার দুপুরে রংপুরে 4 দিনের সফরে গিয়ে পল্লী নিবাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এটা জানি যে উনি ফিরে আসেন মামলার সম্মুখীন হতে হবে ওনাকে। আমার বিরুদ্ধে অনেক মামলা দিয়েছিলেন, প্রায় 42টা। আল্লাহ বিচার তো আছেই। এখন তো গণতন্ত্র পেয়েছো, কথা বলতে পারো না, লিখতে পারো না। এই গণতন্ত্র চেয়েছিল, সে গণতন্ত্র পেয়েছো তোমরা। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে দেখা করে সরকারের এই অবস্থান পরিষ্কার করেন প্রধানমন্ত্রী। এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি। সম্প্রতি ফ্রান্সের সন্ত্রাসী হামলার নিন্দা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এসব তথ্য জানিয়েছেন। সাক্ষাতে নেদারল্যান্ডসে 3 দিনের রাষ্ট্রীয় সফর এবং জাতিসংঘের 70তম অধিবেশনে যোগদান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। সারা দেশে চলমান অভিযানে আটক কোনোভাবেই গণগ্রেফতার নয় দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক। তিনি বলেন, অপরাধের রেকর্ড রয়েছে এমন ব্যক্তিদেরই আটক করা হচ্ছে। নাশকতা বন্ধে সারা দেশে চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আইজিপি। সম্প্রতি নিহত 14 পুলিশ সদস্যের পরিবারকে সোমবার সকালে পুলিশ সদর দপ্তরে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে পুলিশ প্রধান এসব কথা বলেন। তিনি বলেন, হুমকিতে থাকা লেখক, প্রকাশক, ব্লগারদের ব্যক্তি পর্যায়ে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, তবে তাদের সবাইকে নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়েছে। অধ্যাপক আনিসুজ্জামানকে ফোনে হুমকিদাতাকে শনাক্ত করা হয়েছে বলেও জানান শহীদুল হক। নির্যাতিত মানুষের কণ্ঠস্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 39তম মৃত্যুবার্ষিকী আজ। কৃষক আন্দোলন থেকে শুরু করে লাল টুপি সম্মেলন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে যার রয়েছে অসামান্য অবদান। শোষিত, বঞ্চিত, মেহনতি মানুষের কণ্ঠস্বর মাওলানা ভাসানী 1880 সালের 12ই ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়ায় জন্মগ্রহণ করেন। ছোটবেলায় মারা যান পিতা হাজী শরাফত আলী। এর কয়েক বছর পর এক মহামারীতে মা ও 2 ভাই মারা যান। তাই সংগ্রামী জীবনের মধ্য দিয়ে তার বেড়ে ওঠা। 1925 সালে মাওলানা আব্দুল হামিদ খান জয়পুরহাটের 5 বিবির শামসুদ্দিন আহমদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিয়ে করেন। 1929 সালে আসামের ধুবরী জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন হয়। সেখান থেকেই তার নামের শেষে ভাসানী শব্দটি যুক্ত হয়। 1949 সালের 23 জুন পূর্ববঙ্গের প্রথম বিরোধী রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। সর্বসম্মতিক্রমে এই দলের সভাপতি নির্বাচিত হন মাওলানা ভাসানী।
1957 সালের 8 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত কাকমারি সম্মেলন হয়। শোষণ অব্যাহত থাকলে পাকিস্তানি শাসকদের আসসালামু আলাইকুম জানানোর কথা বলেন মাওলানা ভাসানী। প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী পাক মার্কিন সামরিক চুক্তি বাতিলে সম্মত না হওয়ায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠন করেন মাওলানা ভাসানী। অবিচলভাবে তিনি সাম্রাজ্যবাদ বিরোধী, অবিচলভাবে তিনি সাম্প্রদায়িকতা বিরোধী, অবিচলভাবে তিনি ঔপনিবেশিকতা বিরোধী। সেদিক থেকে তার যে অবদান, সেই অবদানের যতটুকু স্বীকৃতি জাতির দেওয়া উচিত, সেই স্বীকৃতিটি তাকে দেওয়া হয়নি, কারণ তার দল ক্ষমতায় নাই এবং বিভিন্ন দল বিভিন্ন সময় তাকে ব্যবহার করেছে। স্বাধীনতা যুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী। আমাদের সংগ্রাম চলবে, এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয়। দেশ স্বাধীন হলেও মেহনতি মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী। 1972 সালের 29 এপ্রিল নরসিংদীর শিবপুরে পূর্বাঞ্চলীয় কৃষক সম্মেলনে কৃষকদের অধিকার বাস্তবায়নের জোর দাবি জানান মজলুম জননেতা। খাদ্যের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে 1973 সালে অনশন করেন মাওলানা ভাসানী। মাওলানা ভাসানীর নাম মুছে দেয়া কিংবা সেটাকে খাটো করে রাখার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। এটা ভালো কথা নয়। এর দ্বারা অন্য কাউকে বড় করা যায় না। 1976 সালের 16 মে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন। একই বছরের 17 নভেম্বর ঢাকায় মারা যান দেশ বরেণ্য এই রাজনীতিবিদ। টাঙ্গাইলের সন্তোষে চিরনিদ্রায় শায়িত আছেন বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দোলনের এই সিংহপুরুষ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফেরার পর যা থাকছে। বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ যুক্তরাজ্যের, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিমানমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। এ ম্যাচে ড্র লক্ষ্য মামুনুলের। স্বাগত আরেকবার বাংলাদেশের সংবাদে। বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে সাক্ষাতে সে কথাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির ডেপুটি হাইকমিশনার মার্ক লেটন। সোমবার দুপুরে সচিবালয় বিমানমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিরা বিমানবন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। সাক্ষাতের পর বিমানমন্ত্রী রাশেদ খান মেনন জানান, রাশিয়ায় বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় বিমানের ভেতরে প্লাস্টিক বোমা ছিল এমন ধারণা করছে যুক্তরাজ্য। প্লাস্টিক বিস্ফোরক স্ক্যানারে ধরা পড়ে না বলে উদ্বিগ্ন ব্রিটেন। লন্ডনের সাথে বাংলাদেশের ফ্লাইট থাকায় সে উদ্বেগ আরও বেড়েছে। রাজধানীর বনানীতে সৈনিক ক্লাবের সামনে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন ট্রাফিক পুলিশ সদস্য সানাক্কা কুমার বর্মন। রেলওয়ে পুলিশ জানায়, প্রতিনিধিদের প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে সোমবার রাতে মিরপুর 14 নম্বর ব্যারাকে যাচ্ছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল সানাক্কা কুমার বর্মন। রাত 8:30টার দিকে বনানী রেলগেট পার হবার সময় জয়দেবপুর থেকে আসা একটি ট্রেন সানাক্কাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যান তিনি। নিহত পুলিশ সদস্য উত্তরা জোনের ট্রাফিক পুলিশের কনস্টেবলের দায়িত্ব পালন করতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট উপজেলার রাজাপুরে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অতি বৃষ্টিতে নির্মাণ কাজ বাধাগ্রস্ত হয় ভৈরব দ্বিতীয় রেলওয়ে সেতুর সময় বাড়ল আরও 3 মাস। আগামী জুনের মধ্যে ভৈরব দ্বিতীয় রেলওয়ে সেতু গড়ার লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে চলছে নির্মাণ কাজ। তবে সেতুটি পুরোপুরি শেষ করতে অক্টোবর পর্যন্ত সময় লাগবে বলে জানান রেলওয়ে মহাপরিচালক। ভৈরবের মেঘনা নদীর উপর এই জোড়া সেতুর পাশে যুক্ত হচ্ছে আরও একটি সেতু, ভৈরব দ্বিতীয় রেলওয়ে সেতু নামে, যার কাজ এরই মধ্যে চলছে। প্রথম রেলওয়ে সেতুর 40 মিটার দূরে নির্মাণাধীন দ্বিতীয় সেতুর কাজ 2013 সালের ডিসেম্বরে শুরু করে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন ও এফকনস। প্রকল্পটি করতে ব্যয় হচ্ছে 567 কোটি টাকা।
যা ভারতের এলওসি ও বাংলাদেশের জিওবি ফান্ড থেকে দেয়া হচ্ছে। টেন্ডারের শর্তানুসারে ব্রিজের কাজ প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে জানিয়ে প্রকল্প কর্মকর্তারা বলছেন, চলমান কাজের গুণগত ও পরিমাণগত মান এখন পর্যন্ত সন্তোষজনক। এটা ডুয়েল গেজ হচ্ছে যাতে ব্রড গেজ এবং মিটার গেজ দুই ধরনেরই গাড়ি চলতে পারবে এর উপর দিয়ে। ওরা সম্পূর্ণ সহযোগিতা করছে, ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর, ওরা হাইলি প্রফেশনাল এবং ওদের কাজের কোয়ালিটিও ভালো। বাংলাদেশ রেলওয়ে জানায়, ঢাকা চট্টগ্রাম লাইনের বিভিন্ন অংশে ডাবল লাইনের কাজ চলছে। এর সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সেতুটি। জুনের মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু বৃষ্টি এবং অতিবর্ষণের কারণে এবং বিভিন্ন কারণে কাজটা একটু পিছিয়ে যাবে, আরও 3 মাস সময় বেশি লাগবে। সেই প্রকল্পটা বাস্তবায়ন হয়ে যাবে, তখন পুরো ঢাকা থেকে শুরু করে আপনি চিটাগাং পর্যন্ত 320 কিলোমিটার ডাবল লাইন হয়ে যাবে এবং দ্রুত গতিতে ট্রেন চলাচল। 1937 সালের 6 ডিসেম্বর মেঘনা নদীর উপর স্থাপিত কিং ষষ্ঠ জর্জ ব্রিজ চালু করা হলে আশুগঞ্জ ও ভৈরব বাজারের মধ্যে প্রথম রেলপথ সংযোগ হয়। আর এর মাধ্যমেই ঢাকা ও চট্টগ্রামের মধ্যে সরাসরি রেল যোগাযোগের সূচনা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ এবার। জনমনের শঙ্কা কাটাতে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সিন আবারও আশ্বস্ত করে বললেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠুভাবেই ক্ষমতা হস্তান্তর হবে। জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো সর্বদলীয় বৈঠকে এই আশ্বাস দিলেন তিনি। নির্বাচন কমিশন ঘোষিত সবশেষ ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি ছাড়াও বিভিন্ন দলের প্রতিনিধিরা এতে যোগ দেন। প্রেসিডেন্ট বলেন, অবশিষ্ট সময়ের মধ্যে প্রচলিত আইন ও পদ্ধতি মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কাজ সম্পন্ন হবে। প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সাথে চলমান শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন এনএলডি মুখপাত্র নায়ান উইন। এদিকে আজ মিয়ানমারের পার্লামেন্টের সমাপনী অধিবেশনে যোগ দিয়েছেন সুচি। বর্তমান পার্লামেন্টের এই অধিবেশনে আগামী বাজেট নিয়ে আলোচনা চলবে। আগামী বছরে মার্চে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে সেনা সমর্থিত বর্তমান সরকার। এবার ক্লেমন খেলা সংবাদ। ফুটবল বিশ্বকাপ বাছাই এশিয়া অঞ্চলে হোম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল 5:30টায় শুরু হবে ম্যাচটি। সকারুজরা বেশ শক্তিশালী হলেও জয়ের লক্ষ্য স্বাগতিক কোচের, তবে ম্যাচটি ড্র করার আশা করছেন সহ অধিনায়ক জামাল ভুঁইয়া। 4 বার বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা সমৃদ্ধ দল অস্ট্রেলিয়া এশিয়ান ফুটবলের র্যাঙ্কিংও সবার উপরে, তাই এই ম্যাচকে ঘিরে একটু বেশি উত্তাপ বাংলাদেশ দলে। কিন্তু প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে অনুপস্থিত দলের অধিনায়ক মামুনুল, তিনি সহ দলের একাধিক ফুটবলার শেখ জামাল ক্লাবের অনুষ্ঠানে যোগ দেয়। শুরুতেই উত্তপ্ত প্রেস কনফারেন্স। ফিফার বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে কার অনুমতিতে ক্যাম্প ছাড়লো তারা, এই প্রশ্নের কোনো সদুত্তর নেই দলের কোচ, ম্যানেজার, এমনকি বাফুফে সাধারণ সম্পাদকের কাছে। তাহলে কি কোনো একটি ক্লাবের কাছে জিম্মি বাংলাদেশের ফুটবল? আসলে পারমিশনটা কোত্থেকে হয়েছে সেটাও উই আর নট ক্লিয়ার। আই ডোন্ট নো। প্রথম লড়াইয়ে অস্ট্রেলিয়ার মাটিতে 5-0 গোলের আত্মসমর্পণ বাংলাদেশ দলের। শক্তি ও সামর্থ্যে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে সকারুরা এটাও স্বীকার করেছেন লাল সবুজের ইতালিয়ান কোচ। তারপরও নিজেদের মাঠে জয়ের আশায় অটল বাংলাদেশ কোচ। Tomorrow Australia is they are champion, so I think that for us still they come from another world of football, so we will try to go in the field for win the match against Australia, against Real Madrid, against whatever. আমরা আশা করি প্রচুর দর্শক সমাগম হবে আগামীকালকের খেলায়। অস্ট্রেলিয়াকে সমীহ করলেও তাদের বিপক্ষে ড্রর স্বপ্ন দেখছেন সহ অধিনায়ক জামাল ভুঁইয়া। Bangladesh is so far from Australia, but I hope for draw. এদিকে অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচের জন্য স্টেডিয়াম পাড়ায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 4 স্তরের নিরাপত্তা আছে রাস্তাতে। বাংলাদেশ দলের অনুশীলনও ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তার পরও অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর সংক্ষিপ্ত করায় এটা পরিষ্কার যে কিছুটা মানসিক চাপে আছে সকারুজরা। তাই এই ম্যাচে পুরোপুরি নির্ভর থাকতে পারছে না তারা। হোম ম্যাচে সেই সুযোগটাই নিতে পারে স্বাগতিকরা। যদিও বিশ্বকাপ খেলা দলটির বিপক্ষে শক্তি ও র্যাঙ্কিংয়ে বিশাল পার্থক্য থাকায় এই ম্যাচে নিজেদের রক্ষণসীমা সুরক্ষাতে বেশি মনোযোগ দিতে হবে বাংলাদেশকে।
তবুও আশা থাকবে আপন ঘরে ময়দানি লড়াইয়ে বিরত থাকবে মামুনুলদেরই। মানিক মাহমুদ, বাংলা ভিশন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কঠোর নিরাপত্তায় গতকাল রাত 8:30টায় ঢাকায় পৌঁছে সকারুরা। এরপর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনে স্থানীয় মিডিয়ার মুখোমুখি হয়ে দলের অধিনায়ক মাইল ইদিনাক বলেছেন, কন্ডিশন তাদের জন্য নতুন হলেও তার দল নিরাপত্তা ব্যবস্থা ও কন্ডিশন নিয়ে চিন্তিত নয়। We prepared since we came into camp in Australia just over a week ago. নিরাপত্তা ও কন্ডিশন নিয়ে চিন্তিত নই আমরা। এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত। এক সপ্তাহের প্রস্তুতি নিয়ে এসেছি। বি গ্রুপে দ্বিতীয় স্থানে থাকায় এই জয়টি গুরুত্বপূর্ণ। আমরা এই মাঠ থেকে পূর্ণ পয়েন্ট পেতে চাই। সংবাদ শেষ করব, তবে পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আবারও ইউরোপে আইএসের নতুন হামলার হুমকি নিশ্চিত করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। হামলার হুমকিতে ওয়াশিংটনও। বর্তমান সরকারের আমলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে মন্তব্য বেগম জিয়ার। অপশাসন ও অপরাজনীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে সবাইকে আহ্বান। এবং দেশে আসলেই স্বাগত জানানো হবে বেগম জিয়া ও তারেক রহমানকে, বললেন তথ্যমন্ত্রী ইনু। ফিরলেই গ্রেফতার ইঙ্গিত এরশাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক অ্যাকাউন্ট থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। আর এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।